বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই চলে এসেছো। আমরা যারা এইচএসসির প্রস্তুতি নিচ্ছি তাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সমস্যা, সেটা হলো ভাই প্যাসেজের যে 35 মার্ক আসে, এই 35 মার্ক নিয়ে আমাদের প্রবলেম। আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে অনেক সময় আমরা কিছু কিছু প্যাসেজ স্কিপ করার চেষ্টা করি, মনে হয় যে অনেক কঠিন, এরকম চিন্তা ভাবনা করে আমরা যারা প্যাসেজকে স্কিপ করার চেষ্টা করি তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের যে প্যাসেজটি, এই প্যাসেজটি তোমাদের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা অনেকে আছো এই প্যাসেজটা ভালো করে পড়ো না। এ মাদার ইন ম্যানভেল, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তোমাদের সবার জন্য, এবং ভালো একটা রিভিশন হয়ে যাবে, ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, মেনশন করে জানিয়ে দিবে, এবং সবাই আজকের ক্লাসে সবাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এই প্যাসেজটাকে খুব সহজভাবে ইনশাল্লাহ আমি পড়িয়ে দিব। আমি একটু একটু সময় নিচ্ছি সবাইকে একটু মেনশন করে এবং সবাইকে ক্লাসে আমন্ত্রণ জানিয়ে। এবং আজকে আমরা দুটো ক্লাস নিব, আজকে এখন একটা নিচ্ছি, রাত 10টা একটা। খুব খুব মানে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোই তোমরা পাবা এখানে। সো সবাই একটু রেডি হয়ে নাও। এবং কারা কারা খুশি হয়েছে এই প্যাসেজটা দেখে? এই প্যাসেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার আনসারিং কোয়েশ্চেন, তারপর ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, এগুলোর জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এবং এই প্যাসেজটা তোমরা অনেকে মানে দেখলেই হয়তো ভয় পাও, কিন্তু ভয়ের কিছু নাই। এই প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ, এবং আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ভালোভাবে শিখতে পারবো। ওকে, সো আসো আমরা তাহলে মেইন আলোচনায় চলে যাব। এখন দেখো, তোমাদের উদ্দেশ্যে বলছি যারা 25 ব্যাচের রয়েছে তোমরা অনেকে, এটা 26 ব্যাচেও আছে, 25-26 দুইটাই আছে, বাট যারা 25 ব্যাচের আছো তোমাদের এখন একটা বড় প্রবলেম, সেটা হলো যে অনেক পড়ার পরেও তোমরা হয়তো চিন্তা করতেছো আমি তো মনে হয় কিছুই পারছি না, আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় ভালো কিছু করতে পারবো না। বাট মনে রাখবা যে ইংরেজি যে যত বেশি পড়বা ততই মনে হবে যে কিছুই পারি না মনে হয়। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তোমরা এই জায়গা থেকে সবাই তোমাদের প্রস্তুতিটাকে অনেক 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 ভালোভাবেই নিবে। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। তো সবাই আসো। এ মাদার ইন ম্যানভেল, এটা অনেকেই জানো এই প্যাসেজটা, আবার অনেকে জানো না। বাট আমরা শুরু করলে আশা করি প্রবলেম হবে না, আমরা খুব ভালোভাবেই শিখবো ইনশাল্লাহ। এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আমরা পারবো। ওকে, আচ্ছা। সো এক ক্লাসে 35 মার্কের প্রস্তুতি মানে কি? এখান থেকে যদি সামারি আসে, তোমার সামারি ইনশাল্লাহ ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এইখান থেকে যদি দেখো ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, আনসারিং কোয়েশ্চেন বা এমসিকিউ, যেটাই আসবে তোমরা পারবা আশা করি। ওকে, সো আমরা তাহলে শুরু করে দেই আমাদের মূল আলোচনা। সবাই আসো, একটু মনোযোগ দিবা। আমরা আগামী যে সময়গুলো আমরা পড়বো, প্রত্যেকটা সময়কে আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবো এই প্যাসেজ থেকে। ওকে, এই প্যাসেজটা একটু বড় হবে, তোমরা জানো এই প্যাসেজটা একটু বড়। সো আমি তোমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিয়ে দিব। দেখো এখানে দেখো কি বলা আছে, দা অরফানেজ। দেখো দা অরফানেজ, এখানে আমরা জানি অরফানেজ কই, হ্যাঁ সরি, হ্যাঁ দেখো দেখো এখানে কি আছে, অরফানেজ। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা। এটার অর্থ কি? এতিমখানা। দেখো আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা দেখি, অনেক জায়গায় আমরা এতিমখানা দেখি। তাই দেখো দা অরফানেজ ইজ হাই, ইজ হাই, হাই মানে উঁচু, ঠিক আছে, ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। তার মানে একেবারে প্যাসেজের শুরুতেই যে দৃশ্যটা নিয়ে আসছে সেটা হলো এতিমখানাটা ছিল ক্যারোলিনা মাউন্টেন। খেয়াল করে দেখো, ক্যারোলিনা মাউন্টেন বা পর্বতমালা, ক্যারোলিনা এটা একটা স্থান, এই যে পর্বতমালা মানে হচ্ছে ক্যারোলিনা পর্বতের উপরে একবারে উঁচুতে। দা অরফানেজ, অরফানেজ হচ্ছে আমাদের এতিমখানা, এটা নাউন, অ্যান্ড ইজ হাই এটা উঁচুতে, ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স মানে হচ্ছে ক্যারোলিনা মাউন্টেনের বা ক্যারোলিনা পর্বতমালার একেবারে উঁচুতে অরফানেজটি অবস্থিত বা এতিমখানাটি অবস্থিত। ওকে, এরপর দেখো কি বলেছে, আই ওয়াজ দেয়ার। আই ওয়াজ দেয়ার মানে হচ্ছে এই প্যাসেজটা যিনি অথর বা লেখক তিনি বলছেন আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, ইন দ্য অটাম। খেয়াল করে দেখো, আমি সেখানে ছিলাম ইন দ্য অটাম মানে হচ্ছে শরতে, যেটাকে আমরা বলি শরৎকাল, তাই না? আমি সেখানে ছিলাম কোথায়, কখন? সেটা হচ্ছে শরতে। তাহলে দেখো এখান থেকে তোমাদের এমসিকিউ যদি আসে যে এইখানে স্থান দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কোথায় অবস্থিত, যে অরফানেজটা আছে এটা কোথায় অবস্থিত, আমরা সবাই বলবো আনসার দিব ক্যারোলিনা মাউন্টেনে। আর আমরা যদি দেখি এখানে প্রশ্ন এরকম আসে যে অথর
কখন সেখানে ছিল। সো এখানে হচ্ছে ইন অটাম, কোন ঋতুতে অথবা কোন মাসে তারা তিনি ছিলেন, তার মানে এখানে অ্যান্সার হবে অটাম। সামার হবে নাকি হচ্ছে উইন্টার হবে নাকি অটাম হবে? সো আমরা বলবো কি অটামে। ওকে, আচ্ছা শরতে। এবার দেখো আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, এটা হচ্ছে একজন বর্ণনা দিচ্ছেন এবং সেটা অবশ্যই অতীতকালের, যে আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, ইন দ্য অটাম, শরতে। এরপর বলছে আই ওয়ান্টেড কোয়াইট। দেখো আই ওয়ান্টেড কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে ভাইয়া নিস্তব্ধতা বা শান্তি, একবারে শান্ত বা শান্তি, নিস্তব্ধতা চেয়েছিলাম। আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, আমরা বলি না সেপারেশন, তাকে আলাদা করে দাও, ঠিক আছে, বিচ্ছিন্নতা। সেপারেশন মানে কি বিচ্ছিন্নতা। দেখো যেগুলা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেগুলো আমি লিখে দিচ্ছি, মনে রাখবা। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা তোমার এইচএসসির আগে এটাই লাস্ট পড়া, নতুন করে তোমার আর পড়া লাগবে না, সেভাবে পড়ো তাহলে ভালো করতে পারবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, দেখো তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, তোমরা যেভাবে পড়ছো, তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, তুমি এইভাবে মনে করো যে এটাই আমার লাস্ট রিভিশন, এটাই আমার লাস্ট পড়া, সো তাহলে আর লাগবে না, ঠিক আছে। খেয়াল করে দেখো কি বলা আছে এখানে। আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, আমরা বলি সেপারেশন অথবা হচ্ছে আলাদা করে দেওয়া, ডিভাইডেশন। তো এইখানে খেয়াল করে দেখো যে আই ওয়ান্টেড কোয়াইট, আমি নিস্তব্ধতা চেয়েছিলাম, আমি শান্ত বা শান্তি চেয়েছিলাম। আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, একটু একাকী থাকা বা আলাদা থাকা এরকম বুঝায়। সো এটা হচ্ছে নিঃসঙ্গতা বা আলাদা থাকা এরকম বুঝায়। এইবার দেখো টু ডু, টু ডু করতে, সাম ট্রাভেলসাম, ট্রাভেলসাম মানে হচ্ছে কি প্রবলেমেটিক মানে কঠিন, ট্রাভেলসাম ঝুঁকিপূর্ণ অথবা ঝামেলাপূর্ণ, ট্রাভেলসাম আমরা বলি না এই ট্রাভেল, আই এম ইন ট্রাভেল, আমি ঝামেলায় আছি, তার মানে ট্রাভেলসাম মানে হচ্ছে ঝামেলাপূর্ণ। খেয়াল করে দেখো এখানে কি বলা আছে যে টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু ঝামেলাপূর্ণ লেখনির জন্য। তার মানে এখানে রাইটার বা অথর তিনি লিখতে ভালোবাসেন এবং তিনি কোথায় চলে গেছেন, ক্যারোলিনা পর্বতে। ক্যারোলিনা পর্বতের একবার উঁচুতে একটা এতিমখানা আছে এবং সেখানে তিনি অটামে গিয়েছিলেন, শরতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কেন গিয়েছিলেন? ওকে, সো একজন বলছে ভাইয়া আমি ইবিএ টিমএসে ফাইনাল ডিভিশন কোর্সে আছি, বেশিরভাগ সময় ক্লাস করিনি, এখন করলে কি হবে? ইনশাল্লাহ এখন করো, ভাইয়াদের ফাইনাল ডিভিশনে যে ক্লাসগুলো আছে সেগুলো করো, ফাইনাল ডিভিশনে ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি এমনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হলো ভাইয়া যে বলা আছে যে এইখানে লেখক কেন ওই ক্যারোলিনা মাউন্টেনে অরফানেজ বা শরতে এখানে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন নিঃসঙ্গতা, তিনি চেয়েছিলেন নিস্তব্ধতা। সো এই দুইটা জিনিসের জন্য গিয়েছেন। তার কারণটা হলো টু ডু, দেখো টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু ঝামেলাপূর্ণ, তাহলে ট্রাভেলসাম অর্থ কি প্রবলেমেটিক বা ঝামেলাপূর্ণ, তার মানে এখানে কি হবে ঝামেলাপূর্ণ লেখনী, ঝামেলাপূর্ণ লেখনির জন্য বা লেখার জন্য। এবার দেখো কি বলছে আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, দেখো আমি পাহাড়ের বাতাস চেয়েছিলাম। আই ওয়ান্টেড, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম মাউন্টেন এয়ার পর্বতের হাওয়া বা পাহাড়ের বাতাস, পাহাড়ের বা পর্বতের হাওয়া, টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া। খেয়াল করে দেখো টু ব্লো আউট, ব্লো আউট অর্থ হচ্ছে উড়িয়ে দেওয়া, একবারে উড়িয়ে নিয়ে কোথাও উড়িয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া। লিখে রাখো ভাইয়া, আমি যেই ওয়ার্ডগুলো পড়ছি বা যেগুলা তোমাদের জন্য তোমাদের কঠিন মনে হবে সেগুলো আমি লিখে দিচ্ছি। খেয়াল করে দেখো কি বলেছে আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম দ্য টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স। এটা যদিও তিনি বুঝাতে চেয়েছেন এমন একটা বিষয় যে আমি চেয়েছিলাম পর্বতের পাহাড়ের হাওয়া যেটা উড়িয়ে দেয়, হ্যাঁ, ম্যালেরিয়া, যেটা হচ্ছে অনেক দিন সময় ধরে উপক্রান্তীয় অঞ্চল, সাবট্রপিক্স মানে হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। সেটার ঘটনাটা যদি আমি বলি এরকম বিষয়, তখনকার সময় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কি ছিল? বেশি ছিল। যেমন আমাদের যখন করোনা হয়েছে, কোভিড-19 ছিল, করোনার সময় কিন্তু আমরা একটা আইসোলেশনে ছিলাম, আমরা কিছু প্রতিকারের জন্য অনেক স্টেপ নিয়েছিলাম, তাই না? মাস্ক পরেছিলাম, তারপরে কারো হাত অথবা কারো সংস্পর্শে আসা থেকে আমরা কি করেছিলাম, হ্যাঁ, আমরা এগুলো মেনটেন করেছিলাম। সো এখানে লেখক এমন ভাবে বুঝিয়েছেন যে পাহাড়ের বাতাসটা, উনি এটা এভাবে বুঝিয়েছেন যে পাহাড় বাতাসটা সকল ম্যালেরিয়া কি করে উড়িয়ে নিয়ে যাবে ফ্রম টু এ লং টাইম ইন দ্য সাবট্রপিক্স, মানে উপক্রান্তীয় অঞ্চলের
যে ম্যালেরিয়ার বিষয়টা ছিল এটা যেন মানে খুব মানে ব্লো আউট হয়, উড়িয়ে নেওয়া যায়। এইবার আসো, আই ওয়াজ হোমসিক। হোমসিক মানে কি? ঘর কাতুরে। আমার একটা বন্ধু ছিল বুঝছো, ঘর কাতুরে, খুব মানে কি বলবো, বাড়ি থেকে নড়তেই চায় না। বিয়ে শাদী করে নাই কিন্তু, ঠিক আছে, তখন বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী না করেও সে ঢাকায় আসছিল। সো ঢাকায় আসে, এসে সে হচ্ছে কয়েকদিন টিকতে পারে না, সে বাড়ি যাবে। তো তোমাদের মধ্যে অনেকে আছে হোমসিক, যে বাড়ি ছাড়া, নিজের বাড়ি ছাড়া বা অন্য কোথাও তোমরা থাকতে চাও না, ঠিক আছে। বা সাবট্রপিক্স কি? উপক্রান্তীয় অঞ্চল, এটা তোমাদের জানার কথা। তো সাবট্রপিক্স উপক্রান্তীয় অঞ্চল, অঞ্চল উপক্রান্তীয় অঞ্চল লিখে দিলাম। এটা দেখো এমন ভাবে পড়ো যাতে করে তোমাদের সহজ হয়ে যায়, ঠিক আছে। সো এখানে দেখো, আই ওয়াজ হোমসিক, যে হচ্ছে ঘর কাতুরে, অথবা হচ্ছে যে হচ্ছে বাড়ির জন্য বা ঘরের জন্য কাতর, যে বাড়িতেই থাকতে চায়, ঠিক আছে। এরপরে দেখো, মানে আমি ঘর কাতুরেও ছিলাম। এবার দেখো, ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস। ফ্লেমিং অফ ম্যাপলস, হোয়াট ইজ মিন বাই দ্যাট? ফ্লেমিং মানে হচ্ছে ঝল জ্বলে, মানে মানে প্রজ্বলন, ঝল জ্বলে, আলোকিত, ঝল জ্বলে। খেয়াল করো, এই যে তোমরা অনেক বলছো আমি ঘর কাতুরে, হ্যাঁ অনেকে আছো ঘর কাতুরে, হ্যাঁ। তো ঘর কাতুরে থাকলে হবে না, বাস্তবতা এমন একটা জিনিস তোমাকে নিজের ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাবে, হ্যাঁ। সো হোমসিক হলে হবে না, বুঝছো। তো এখানে বলেছে আই ওয়াজ হোমসিক টু, আমি ঘর কাতুরেও ছিলাম, ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস। তোমরা কি জানো ম্যাপল কি? ম্যাপল গাছ, আমরা যেরকম বলে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, ঠিক আছে। সো ম্যাপল একটা গাছ। সো এখানে বলেছে ম্যাপলস অফ ফ্লেমিং অফ ম্যাপলস, ম্যাপল গাছের ঝলঝলানি। দেখবা যে এই যে শিমুল গাছ, এরপর দেখবা কৃষ্ণচূড়ার গাছ। এখন দেখবা যে কৃষ্ণচূড়া অনেক ফুটে না, অনেক জায়গা যেখানে কৃষ্ণচূড়া আছে, দেখবে এত সুন্দর সুন্দর লাগে। যেমন আমি বাসা থেকে যখন অফিসে আসি, তো এই সংসদ ভবনের এদিকে একটা রাস্তা আছে, তোমরা জানো, মানে চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে। সো ওইখানে হচ্ছে মানে কৃষ্ণচূড়াগুলো এত সুন্দরভাবে ফুটে, ঝলঝল করে। সো এরকম ম্যাপল গাছ বা ম্যাপল ফুলের এই যে ঝলঝলানিতে বলা হয়েছে, তারপরে ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, মানে অক্টোবরে এই ম্যাপল গুলো ঝলঝল করে, ঝলঝল করে, বুঝছো। এইবার আসো, অ্যান্ড ফর কর্ন শকস। খেয়াল করে দেখো, ইনি বর্ণনা করতেছে মানে হচ্ছে কোন কোন জায়গাগুলা, ঠিক আছে। এন্ড ফর কর্ন, কর্ন অর্থ কি ভাই? কর্ন, কর্ন ভুট্টা খাও না, পপকর্ন। এই যে অনেকে পপকর্ন জানে কিন্তু কর্ন অর্থ জানে না। কর্ন মানে হচ্ছে ভুট্টা, ঠিক আছে। ভাই এখন একটা কামব্যাক সম্ভব? কেন ভাই, কি কামব্যাক চাচ্ছ তুমি বলো? সম্ভব, সম্ভব ভাই, এখন একটু ক্লাস কর, ক্লাস করলে সম্ভব, ঠিক আছে। আসো, তো যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এখানে বলেছে and for corn shocks, এখানে কর্ন হচ্ছে ভুট্টা, ঠিক আছে। কর্ন হচ্ছে কি? ভুট্টা। আর শক্স মানে হচ্ছে গাদা। আমরা ওই যে দেখি না, ফুলের এক গাদি ফুল, এক গাদা ফুল, ঠিক আছে, অনেকগুলো একসাথে বোঝাচ্ছে। তার মানে বলছে and pumpkins, what is pumpkins? পামকিন, পামকিন, এই যে অনেকে কুমড়ো খাও। আচ্ছা, কর্ন হচ্ছে ভুট্টা, লিখে রাখো, যেগুলো অর্থ জানো না লিখে রাখো। কর্ন হচ্ছে কি? ভুট্টা। আর পামকিন হচ্ছে কুমড়া, কুমড়া, কুমড়া। ছোটবেলা আমি খুব পছন্দ করতাম, এখন বেশি একটা কেন জানি খাই না। কুমড়া। পামকিনস হচ্ছে কি? হ্যাঁ যে কন্যা। আর এটা খুবই মজার, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। ওয়ালনাট, আখরোট, আখরোট চিনো? দেখবা যে আমাদের দেশে বিভিন্ন হুজুররা, মানে বিভিন্ন হুজুর না, কয়েকজন আছেন এরকম বলে, খেজুর, আখরোট, আখরোট বিক্রি করে, খেজুরের গুড় বিক্রি করে, মধু বিক্রি করে, হানি নাটস। তোমরা দেখো না আখরোট, এই যে আখরোটটা খাবেন, এই করবেন, সেই করবেন, ঠিক আছে, এরকম বলে না। সো এই যে ব্ল্যাক ওয়ালনাট মানে হচ্ছে আখরোট। তাহলে এখানে দেখো কয়েকটা ফলের নাম বলা আছে, যেমন ভুট্টার কথা বলা আছে, কুমড়ার কথা বলা আছে, এরপরে হচ্ছে ব্ল্যাক ওয়ালনাট, কালো কি ভাইয়া? আখরোট, আখরোট, ঠিক আছে, কালো আখরোট। আখরোট অনেকে খাও, অনেকে পছন্দ করো, ঠিক আছে, সবগুলো চিনি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো এগুলোর কথা বলেছে, ট্রিজ, এই গাছগুলোর কথা বলেছে। তার মানে ম্যাপল গাছের কথা বলা হয়েছে, ভুট্টার কথা বলা হয়েছে, এইখানে কুমড়োর কথা বলা হয়েছে, এইখানে আমাদের কালো আখরোটের কথা বলা আছে, ঠিক আছে। হানিনাট, হ্যাঁ অনেকে তোমরা হানিনাট চিনো। এবার আসো ভাই, এই সবাই মনোযোগ দাও। তুমি মনে করো এটাই তোমার ফাইনাল রিভিশন, তুমি মনে করো এটাই হচ্ছে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি।
ওকে, সো খেয়াল করে দেখো, আই ফাউন্ড, আমি পেয়েছিলাম, দেম অল লিভিং ইন ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে। আচ্ছা, ওগুলো মুছে ফেললাম। এবার দেখো, আই ফাউন্ড দেম, আমি পেয়েছিলাম এই যে ম্যাপল গাছ, ভুট্টা, কুমড়ো, আখরোট, এগুলো আমি পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম ভাইয়া? দেখো, আমি পেয়েছিলাম যেখানে বাস করেছিলাম। লিভিং, অল, সবগুলোকে, অল লিভিং ইন ক্যাবিন, মানে যে ক্যাবিনটাতে ছিলাম, ঠিক আছে, ওই যে ক্যাবিনটা, সে ওই এতিমখানা একটা ক্যাবিনে ছিল। সো আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যেটা বিলং টু হচ্ছে মালিকানা থাকা বা অন্তর্ভুক্ত থাকা, মালিকানায় থাকা। তার মানে এটা কি বুঝিয়েছে জানো? যে ওই অরফানেজের একটা ক্যাবিন ছিল এবং ওই ক্যাবিনে বসে সেখানে যে সে যে মানে ছিল, তার থাকা অবস্থায় সেই যে এখান থেকে দেখতেছিল পামকিন, তারপর হচ্ছে আখরোট, এই জিনিসগুলো বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, এবার আসো, হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। তার মানে খেয়াল করে দেখো, এটা দূরত্ব কতটা ছিল? হাফ মাইল, অর্ধ মাইল, অর্ধেক মাইল, মানে হাফ কিলো আমরা বলি না, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা অর্ধেক বা হাফ মাইল আর কিলোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? একটা নির্দিষ্ট অরফানেজ ফার্ম মানে হচ্ছে এতিমখানার খামার। তাহলে বলছে হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ, মানে ওই এতিমখানার পরে, এতিমখানার বাহিরে হাফ মাইলে এই যে ফার্মটার কথা বলা হয়েছে। when I took the cabin, যখন আমি কেবিনটা নিয়েছিলাম, I asked for, asked for হচ্ছে চাওয়া, asked for চাওয়া, আমি চেয়েছিলাম, a boy একটা বালককে, or a man একজন পুরুষকে, ঠিক আছে, to come আসতে, and chop, এই চপ অর্থ কি জানো? চপ বলতে কি আবার চুপ পড়তেছো নাকি? চুপ্পু পড়ো না, ঠিক আছে? চপ, ডু ইউ নো? চপ মানে হচ্ছে, এটাই মনে রাখবা, এটাকে চপ না বলে কুপ বলবা, কপ, কপ, কোপ। তাহলে মনে রাখবা, আমরা কি করি? কুপ দিয়ে কাটি না, গাছ কাটা, ঠিক আছে? আমরা গাছ কাটি না, কোপ দেই, এরকম এরকম কি কুড়াল দিয়ে কোপ দেই না? তো তোমরা যারা চপ অর্থ জানবে না, চপ বলতে আবার আলুর চপ না, ভণ্ডগুলো, তোমরা তো আবার চপ বলতে আলুর চপ বুঝো, সিঙ্গারা চমুসার যে সাথে আলুর চপ, ওগুলো না কিন্তু। খেয়াল করে দেখো, এখানে বলেছে আই আস্কড ফর, আমি চেয়েছিলাম, আ বয় একজন বালককে অথবা পুরুষকে, টু কাম আসতে, এন্ড চপ, চপ মানে কোপ, কোপ, কোপ দেওয়া, কাট কাটা, ঠিক আছে? কাটতে, উড, এই যে উড, চপ উড, চপিং উড, অথবা চপ উড মানে কাট কাটতে, ফর দ্য ফায়ার প্লেস, ফর দ্য ফায়ার প্লেস, আগুন জ্বালানো। ফায়ার প্লেস মানে হচ্ছে, ফায়ার মানে আগুন, আর প্লেস মানে হচ্ছে আগুন জ্বালানো চুল্লি, আগুন চুল্লি বা আগুনের চুল্লি, আগুন জ্বালায় এই যে। তারপর হচ্ছে, এটা তোমরা জানো যে কিছু কাঠ দিয়ে এরকম হালকা একটু কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে এরপর অনেকে ঠান্ডা থেকে গরম হয়, ঠিক আছে? সো ভাইয়া আপুরা, এইখানে প্রথম যেটা আমি একটু সামারি করে দিই, এই অংশটুকুতে শুরুতেই অরফানেজের কি করেছে, একটা ডেসক্রিপশন দিয়েছে যে অরফানেজটা ছিল মাউন্টেনের উপরে, মানে হচ্ছে ক্যারোলিনা মাউন্টেনের উপরে, এবং আমি সেখানে ছিলাম শরতে, এবং আমি এখানে চেয়েছিলাম শান্ত, নিস্তব্ধতা, ঠিক আছে, এগুলো চেয়েছিলাম। এরপরে ওই যে ম্যালেরিয়ার বিষয়টা আনলো, এন্ড দেন সে বর্ণনা করলো যে ম্যাপল, পামকিনস, ব্ল্যাক ওয়ালনাট, কর্ন স্টকস, এগুলোর কথা বললো। এবং এই যে ফার্মে যখন সে আসলো, সে একজন ছেলে অথবা একজন পুরুষকে চেয়েছিল, যে কিনা এখানে এসে তারপরে কি করবে, কাঠে কোপ দিবে, কাঠে কিপ দিবে, কোপ দিবে, আর এখানে কি করবে কাঠগুলো দিয়ে, সে হচ্ছে ফায়ার প্লেস, আগুনের চুলায়, চুলায় দিবে, ঠিক আছে, যেগুলো আমরা পোড়াই। ওকে, এবার আসো আমরা পরবর্তীটা একটু খেয়াল করি। দেখো, আই লুকড আপ, খেয়াল করে দেখো, আমি খেয়াল করে দেখো, আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন। খেয়াল করে দেখো কি বলেছে, যে আমি তাকালাম বা আমি খুঁজলাম, ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন আর লিটল স্টার্টলড। দেখো এখানে একটু খেয়াল করে দেখো কি বলেছে, আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, মানে টাইপরাইটার থেকে আমি তাকাচ্ছিলাম বা খুঁজতেছিলাম, ওয়ান লেট আফটারনুন, কোন এক বিকালে, আর লিটল স্টার্টলড। খেয়াল করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এখান থেকে এটা তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে কাজে লাগতে পারে, ঠিক আছে? আর লিটল স্টার্টলড, চমকে উঠা, আশ্চর্য হওয়া, আশ্চর্য, অ্যামেজিং, অ্যামেজিং বা আশ্চর্য হওয়া, কি হওয়া,
তো সে মানে কি হলো, আশ্চর্যিত হলো, আর লিটল স্টার্টল, আমরা সারপ্রাইজ অথবা অ্যামেজিং এরকম বিষয় বলি। তো সামান্য চমকে উঠলাম। আ বয়, একটা বালক, স্টুডেন্ট, স্ট্যান্ড থেকে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে ছিল, অ্যাট দা ডোর, দরজায় দাঁড়িয়ে ছিল, এন্ড মাই পয়েন্টার ডগ। সো এখানে দেখো তার সাথে একটা ডগ ছিল, কুকুর ছিল, কুত্তা ছিল, পয়েন্টার ডগ। সো এখানে খেয়াল করে দেখো পয়েন্টার ডগ মানে কি, পয়েন্টার ডগ মানে হচ্ছে শিকারী কুকুর, ঠিক আছে? এমন না যে ওই বাড়ির আশেপাশে যেরকম গেউ গুর করা কুকুর, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে শিকারী কুকুর, ঠিক আছে? সো এখানে বলেছে মাই পয়েন্টার ডগ, আমার শিকারী কুকুর, মাই কম্পেনিয়ন, এই শিকারী কুকুর হচ্ছে তার বন্ধু, কম্পেনিয়ন বন্ধু, সহযোগী বা বন্ধু। তাহলে এখানে যে জিনিসটা বলেছে আমার সঙ্গী, পয়েন্টার ডগ মানে হচ্ছে শিকারী কুকুর, তার সঙ্গী ছিল, অ্যাজ অ্যাট হিজ, দেখো ওয়াজ ছিল অ্যাট হিজ সাইড অ্যান্ড হ্যাড নট বাগ টু ওয়ার্ন মি। তার মানে হচ্ছে এরকম, মানে তুমি একটু মিলিয়ে দেখো যে এই ধরো আমি একটা ছোট্ট বালক আর দাঁড়ালাম, তো আমার পাশে কুকুরটা দাঁড়িয়ে ছিল, কোনো ঘেউ ঘেউ করলো না। কি বললো যে ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশে ছিল, সাইড মানে হচ্ছে তার পাশে অবস্থান ছিল। তো ধরো আমি তাকিয়ে আছি, আমি ধরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছি দরজার পাশে, আর আমার পাশে কি কুকুরটা দাঁড়িয়ে ছিল, হ্যাড নট বার্কড, যেটা হচ্ছে বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করা। কুকুর আসলে না দেখবা, শিকারী কুকুর আসলে যখন তুমি কারো ঘরে ঢুকতেছে করে না, এরকম করেছিল না, ঠিক আছে? কি করছিল না দেখো, হ্যাড নট বার্কড, কি করছিল না ভাইয়া, হ্যাঁ ঘেউ ঘেউ করছিল না, টু ওয়ার্ন মি, ওয়ার্ন সতর্ক, ওয়ার্ন হচ্ছে কি সতর্ক, কারণ স্বাভাবিকভাবে পয়েন্টার ডগ বা যারা শিকারী কুকুর তারা হচ্ছে একটু অপরিচিত কাউকে দেখলে করে উঠে, যখন ঘেউ ঘেউ করে উঠে তখন হচ্ছে ওই যারা হচ্ছে মুনিব তারা হচ্ছে ইয়ে পেয়ে যায়। সো তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি একটা ছোট্ট বালক এবার দাঁড়িয়ে আছি, এরপরে হচ্ছে কি আমার পাশে কুকুরটা এভাবে তাকিয়ে আছে কিন্তু ঘেউ ঘেউ করতেছে না। ওকে, এরপরে বলেছে দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড। দ্য বয়, এই বালকটি ছিল প্রবাবলি সম্ভবত, প্রবাবলি মানে কি সম্ভবত, 12 ইয়ার্স ওল্ড 12 বছরের ছিল, 12 বছর বয়সী ছিল, ঠিক আছে? এইবার দেখো কি বলেছে, বাট আন্ডারসাইজড। হোয়াট ইজ মিন বাই আন্ডারসাইজড? আন্ডারসাইজড বুঝো? খুব মজার ইস্যু এটা। হ্যাঁ, আন্ডারসাইজ মানে ছোট ধরনের, মানে বয়স ছিল 12, আন্ডারসাইজ মানে ছোটখাটো, ছোট বা খাটো অথবা হচ্ছে ছোট ধরনের। হি ওর, দেখো ওর মানে কি, WEAR, এর হচ্ছে পরিধান করা, সে পরিধান করেছিল ওভারঅলস। অনেক বলবে ওভারঅলস কি, এটা তো বুঝি না, ঠিক আছে? একটা ওভারঅলস বলতে এখানে হচ্ছে যে মানে একটু কাজের পোশাক, মানে আসে না দেখবা যে যারা শ্রমিক, যারা কাজ করে তাদের ওই কাজ করার সময় যে ড্রেসটা পরে, এটা আমরা দেখলে বুঝতে পারি যে কি কাজ করতে আসছে, বেটে, হ্যাঁ ছোটখাটো বুঝাচ্ছে আর কি, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, হি ওর ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট, সে একটা কি ছিল, এক টুকরা কাজের পোশাক পরছিল এবং একটা ছেঁড়া জামা, টর্ন, TORN, টর্ন মানে হচ্ছে ছেঁড়া, একটা ছেঁড়া কি করলো শার্ট পরেছিল, পরিধান করেছিল, অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড। হোয়াট ইজ বেয়ার ফুটেড? খালি পা, মানে তার পায়ে জুতা ছিল না। বেয়ার ফুটেড মানে হচ্ছে কি তার পায়ে কোনো কি ছিল না, জুতা ছিল না। তাই দেখো কিভাবে আসলে বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা বিকেলে আমি দেখলাম, আমি অ্যামেজড হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা লোক অথবা একটা বালক যে কিনা আমার দরজার পাশে দাঁড়িয়েছে, সাথে আমার ঘেউ ঘেউ করা কুকুরটা ঘেউ ঘেউ বন্ধ করে সে হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপরে দেখলাম ছেলেটার বয়স 12 বছর, কিন্তু ছোটখাটো গড়নের ছেলে। এরপরে দেখো কি বলেছে, হি ওর ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট, তার মানে তার গায়ে কি ছিল, তার গায়ে একটা কাজের পোশাক ছিল এবং তার একটা ছেঁড়া জামা ছিল, খালি পায়ে ছিল, বেয়ার ফুটেড। বেয়ার ফুটেড মানে হচ্ছে কি খালি পায়ে, জুতা ছিল না আর কি। হি সেড, সে বলল, আই ক্যান কোপ না চপ, চপ, ঠিক আছে, আই ক্যান চপ সাম উড টুডে, আমি ক্যান মানে পারা, আমি কিছু কাঠতে পারবো আজ, আমি আজ কিছু
মানে কাটতে পারবো। ইউ, এই বেটা তুই, এই বেটা তুই, বাট ইউ আর স্মল, তুই তো বেটা ছোট, তুই বেটা কি ছোট। এবার বলছে ম্যাডাম, ভাইয়া, আপু, ঠিক আছে, অথবা স্যার, সাইজ ডোন্ট ম্যাটার, যে আকার কোনো বিষয় না, আকার কোনো কি বিষয় না, ঠিক আছে। কিসের জন্য? চপিং উডের জন্য। কাটতে কি না, কাটতে সাইজ বা আকার কোনো ব্যাপার না। হি সেড, সে বলছিল সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, যে সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু বড় পোলা কি করতে পারে না, কাটতে পারে না। তার মানে কি বুঝাইছে সে, যে আপনি আমার ছোটখাটো মনে করতেছেন, আমার সেবে বুড়া বুড়া দামড়াল পোলাপানো কি করতে পারে না, কাটতে পারে না। তার মানে এটা একটা কি স্কিল, এটা একটা কি স্কিল। তো এটা বলছে সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু কিছু বুইরা বেড়া কি করতে পারে না, ডোন্ট চপ গুড, ভালো কাটতে পারে না, ঠিক আছে। আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফানেজ আ লং টাইম। দেখছো মজার ব্যাপার হচ্ছে এটা, এটার সাথে আমার, দেখছো হ্যাঁ, এইটার সাথে আমার লাইফের সাথে মিলে যায়, বুঝছো। যখন আমি বলি যে আমার পড়ানোর বয়স 20 বছর প্লাস, যে আমি পড়াই 20 বছর এর বেশি, তাই না? তোমরা অনেক অবাক হয়ে যাও না, যে এই বেটার বয়সই কত, এই বেটার বয়স কি 20 হয়েছে নাকি, এই বেটা নাকি পড়াই হচ্ছে 20 বছর ধরে, তাইলে এটা আমি কনফিউশনের বিষয় না? সো আমার সাথে একটু মিলে যায় যে আমি যেমন আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফানেজ আ লং টাইম, একদিক দিয়ে বলতেছে একটা পিচ্চি ছেলে আইছে, আবার এই পিচ্চি ছেলে বলতেছে আমি অনেক দিন ধরে এই এতিমখানায় কাঠি, ঠিক আছে। তার মানে কি হইছে, তার মানে তোমাদের সাথে এই যে ওর সাথে আমার একটা রিলেট আছে। হ্যাঁ মিয়া, আপনি 20 বছর পড়ান, 20 বছর আপনি খালি পড়াইতে আছেন, কেমনে আপনার বয়স হইতে 20 বছর? তাহলে দেখো ওই পোলার বয়স হচ্ছে 12 বছর, এই পোলা বলতেছে যে আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ কেটে যাচ্ছি। আই হ্যাভ বিন চপিং উড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেই টেন্স কোন একটা কাজের শুরু থেকে হচ্ছে 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 এবং চলতেছে চলতেছে, এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এখানে দেখলাম আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফানেজ আ লং টাইম, অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে আমি কাটি, আমি কি কাটি। ওকে, সো আমি কেটে থাকি। এবার দেখো ভেরি ওয়েল, ওকে ঠিক আছে মাম্মা, বুঝলাম, ভেরি ওয়েল। আসো, দেয়ার ইজ দ্য এক্স, এক্স বলতে আবার বুঝো না, এক্স বলতে আবার সাবেক বুঝো না, এক্স তার মানে কি, এটা হচ্ছে কি, এই নাও কুঠার, কুঠার মানে কি, কুড়াল, গো হেড, চল সামনে যাও এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু। দেখো কি বলেছে, যে গো হেড, এগিয়ে যাও, এন্ড এবং সি হোয়াট ইউ ক্যান ডু, আমি দেখবো তুমি কি করতে পারো, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। তো আরে কুড়াল দিয়ে আমি পাঠাই দিলাম, যা বাবা দেখি তো তুই কি করস, আমি একটু দেখবো। এরপর আমি কি করলাম, আই ওয়েন্ট ব্যাক, আমি ফিরে আসলাম, টু ওয়ার্ক, কাজে, যেহেতু আমি এখানে কাজে গেছি, একটা ভালো লিখতে গেছি, তো আমাকে কি করতে হবে। ওকে, একজন বলছে ভাইয়া মানবিকের ক্লাস কবে? মানবিকের ক্লাসগুলো হবে ঈদের, অলরেডি ইকোনমিক্স অনেকগুলো শেষ, শুধু অর্থনীতি ক্লাস হবে ঈদের আগে, আর ঈদের পরে হচ্ছে বাকিগুলো যেগুলো দেওয়া আছে ঈদের আগে, কারণ অলরেডি তোমাদের স্যাররা বাড়ি চলে গেছে, ঈদের পরে এসে ক্লাসগুলো নিবে। এর মধ্যে তোমার বাংলা ইংলিশ যেগুলো আছে এগুলো শেষ করে দাও। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখো কি বলেছে, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। তো এখন আমি দরজা বন্ধ করে চলে আসলাম, ঠিক আছে, দরজা বন্ধ করে কি চলে আসলাম। এখন আসো এইখানে সামারিটা যদি আমি বলি, এই প্যাসেজের যদি আমি সামারিটা বলি, খেয়াল করে দেখো ভাইয়া, আমি তোমাদের এখানে বলছি, এইখানে বলা হয়েছে, যেহেতু আমি বলছিলাম এই আমার একটা লোক লাগবে, ঠিক আছে, পাঠিয়ে দিও, কাটবে। তো আয়শা হঠাৎ বিকেলে দেখলাম এখানে আসলো এবং সে বলল আমি আজ কিছু কাট কেটে দিব। এ বেটা তুই বেটা বয়স অল্প, ছোটখাটো লোক, তুই কি পারবি? তখন সে বলল হ্যাঁ, সাইজ ডোন্ট ম্যাটার। খুব সুন্দর বিষয়, যে আকার কোনো বিষয় না, আমার চেয়ে বড় বড় লোক কিন্তু ডাব্বা গাবুইরা পোলাপাইন কি করতে পারে না, করতে পারবে না, ঠিক আছে। ওকে, এবার আসো, ভেরি ওয়েল, দেয়ার ইজ দ্য এক্স, আমি কুঠার দিয়ে দিলাম এবং আমি কাজে চলে আইলাম। আসো, হি বিগেন মানে কি, শুরু করেছিল, সে শুরু করেছিল টু চপ, কাটা। দ্য ব্লোজ ওয়ার রিদমিক। ভাইয়া এটা খুব মজার,
আমার খুব এই লাইনটা খুব ভালো লাগে, বুঝছো? এই লাইনটা খুবই ভালো লাগে। কি বলেছে? যে দা ব্লোজ, আঘাত। ব্লোজ মানে কি? আঘাতগুলো। আঘাত বুঝো? আঘাত মানে হচ্ছে যে কুড়ালটা আছে না, কুড়ালটা যখন এভাবে কুড়াল দিয়ে যখন মারে, এখানে বলা আছে দ্য ব্লোজ, এই আঘাতগুলো ওয়ার দ্য রিদমিক, ঠিক আছে, সুরেলা বলতে পারি। আবার তো তাল মিলানো বলি না আমরা, তাল হচ্ছে একটার পর একটা। দেখবা যারা কুড়াল কাটলে এরকম ইয়া করে, ঠিক আছে? এবার দেখো ওয়ার রিদমিক, তালবদ্ধ, অ্যান্ড স্টেডি। খেয়াল করে দেখো, স্টেডি মানে হচ্ছে একটানা, মসৃণ, মানে একই সুর। মানে ধরো এই যে কাটতেছে, মানে এটা একটা আর্ট, দেখলে বোঝা যাবে কোনো আর্টের মতো। ওকে, এইবার আসো, অ্যান্ড শর্টলি, এবং খুব কম সময়, শর্টলি মানে কি? অল্প সময়ে, আই হ্যাড ফরগেটেন হিম, আমি তাকে ভুলে গিয়েছিলাম। কারণ যেহেতু আমি কাজে মনোযোগ দিয়েছি, আমি তাকে কি অল্প সময়ের মধ্যে ভুলে গিয়েছিলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন। দেখো খুব সুন্দর, দেখবা বাইরে যখন বৃষ্টি হয়, খেয়াল করে দেখো, বাইরে যখন মানে বৃষ্টি হয়, দেখবা যে বৃষ্টির আওয়াজে আমাদের আরো পড়তে মন চায়, ঠিক আছে? তার মানে বৃষ্টির মতো, মানে হচ্ছে বৃষ্টি যেরকম টুপুর টুপুর শব্দ পড়ে, টুপুর টাপুর, মানে তুমি ধরো কোনো বাসায় কাজ করতেছো আর এদিক দিয়ে শুধু হচ্ছে টিনের চালে অথবা বৃষ্টির আওয়াজ বুঝাচ্ছে, এতে কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হয় না। সো ব্যাপারটা এটাই বুঝিয়েছে যে দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন মানে হচ্ছে বাধা, যে এটা কোনো বাধা না, দেন আ কনসিস্টেন্ট রেইন, এটা মানে হচ্ছে একটানা বৃষ্টির। কনসিস্টেন্ট মানে কি? একটানা। আমরা বলি না এই বেটা কনসিস্টেন্ট হইস, একটানা পড়া, কোনো একটানা কাজ করা, ঠিক আছে? কনসিস্টেন্ট মানে হচ্ছে একটানা। তার মানে এখানে বলা হয়েছে এরকম ভাবে যে একটানা বৃষ্টির মতোই কোনো ব্যাঘাত ছিল না বা কোনো বাধা ছিল না, মানে তোমার কাজও চলছে আর মনে হচ্ছে বাইরে কোনো কিছু চলছে, ঠিক আছে? এইবার আসো, এখন বলেছে আই সাপোজ, দেখো আই সাপোজ আমি মনে করেছিলাম, অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ পাস্ট। খেয়াল করে দেখো, এখানে দেখো আমি সাপোজ বা আমি অনুমান করি, মনে করি, আমি অনুমান করি অ্যান আওয়ার, 1 ঘন্টা, অথবা তার অর্ধেক, 1.5 ঘন্টা পাস্ট, কেটে গেছে। দেখো অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ মানে 1.5 ঘন্টা কেটে গিয়েছিল, অ্যান্ড আই হার্ড আমি শুনেছিলাম, দ্য বয়েজ স্টেপস, তার যে মানে স্টেপস মানে হচ্ছে কি? দেখো পায়ের শব্দ, স্টেপস মানে কি? পায়ের শব্দ, যে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম অন দ্য কেবিন স্টুপ। দেখো অন দ্য কেবিন স্টুপ মানে হচ্ছে যে কেবিন স্টুপ হচ্ছে ছোট বারান্দা, সিঁড়ির উপরে দেখবা যে বারান্দা থাকে, সিঁড়ির উপরে ছোট বারান্দা থাকে, যখন সে উঠতেছিল কেবিনে তখন ওই পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্য বয় সেইড, বালকটি বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও। খেয়াল করে দেখো, আই হ্যাভ টু গো টু সাপার নাও, তার মানে হচ্ছে আমার যেতে হবে, আমাকে যেতেই হবে রাতের খাবারে, নাও এখন, ঠিক আছে? আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমার রাতের খাবারে যেতে হবে, সেটা বলেছিল। আই ক্যান কাম, আমি আসবো, অ্যাগেইন, অথবা আমি আসতে পারবো। আই ক্যান কাম মানে কি? আমি আসতে পারবো, অ্যাগেইন আবার, টুমোরো আমি আবার কি আসতে পারবো, কবে? আগামীকাল। খেয়াল করে দেখো আমাদের এখানে খুব সহজেই আবার কাল আসতে পারবো। এবার এবার দেখো আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান। দেখো কি বলেছে? আমি বলেছিলাম যে আমি এখন কি করতে পারবো? পে করব, মানে আই উইল পে ইউ, আমি তোমাকে পরিশোধ করব, নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যতটুকু কাজ করেছো ততটুকুর জন্য আমি কি করব? পরিশোধ করব, ঠিক আছে? এরপর দেখো থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনজিস্ট অন অ্যান ওল্ডার বয়। খেয়াল করে দেখো কি বলেছে ভাই, এই প্যাসেজ কি কোনোবার আসছিল? ভাই আসুক আর না আসুক, কোনোবার আসলে তোমার এখানে আসবে এরকম না, কোনোবার আসে নাই তার মানে তোমার বোর্ডে আসবে না এরকম না ভাই, আসছিল ইম্পর্টেন্ট বলে প্যাসটা পড়াচ্ছি। সো সব বোর্ডে তো আর একই আসবে না, ঠিক আছে? এইবার দেখো থিঙ্কিং, চিন্তা করতে করতে, আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনজিস্ট অন অ্যান এল্ডার বয়, তার মানে আমি হচ্ছে আই হ্যাভ টু, আমাকে বাধ্য হতে হবে, ইনজিস্ট অন মানে কি? জোর করা, জোর করা, আরজি করা বা জোর করা, জোর করতে, অ্যান এল্ডার বয় মানে বড় মানুষের মতো, মানে স্বাভাবিকভাবে বড় মানুষের মতো এটা করতে।
এবার উই ওয়েন্ট টুগেদার, আমরা একসাথে গিয়েছিলাম ব্যাক অফ দ্য ক্যাবিন। এখন স্বাভাবিকভাবে দেখো এখানে আমি তাকে বললাম, বাবা তুমি যতটুকু কাজ করছো ততটুকু টাকা আমি পরিশোধ করব, সমস্যা নাই। এরপরে কালকে ও আসতে চাইলো। এখন বিষয়টা হলো কি, কাজ করার পর লোকটা তো কি কি কাজ করতেছে এটা তো দেখতে হবে, তাই না? এখন দেখার জন্য খেয়াল করে দেখো কি বলা আছে, উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা কেবিনের পিছনে গেলাম, দুজনে একসাথে গেল। এন্ড অ্যাস্ট্রোনাইজিং, আশ্চর্যজনক, অ্যাস্ট্রোনাইজিং মানে হচ্ছে কি আশ্চর্যজনক, আশ্চর্যজনক অ্যামাউন্ট অফ দ্য সলিড উড হ্যাড বিন কাট। হাই হাই, খেয়াল করে দেখো, চিন্তা করতে পারে নাই কিরে ভাই কতটুকু কাজ করছে এটা নিয়ে সে স্বাভাবিকভাবে বুঝতে পারে নাই। সে কি করলো, অ্যান অ্যাস্ট্রোনাইজিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট। এখানে বলা হয়েছে আশ্চর্যজনক, অ্যামাউন্ট মানে হচ্ছে কি পরিমাণ, যে বা বিস্ময়কর পরিমাণ শক্ত কাঠ কাটা হয়েছিল। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান আই সেড। তখন সে বলল, বেটা তুই বেটা ছোট হইলো তুই বড় মানুষের মতো কাম করেছিস, তুই তো ফাড়াই দিছস রে, বড় মানুষ হইলে তো এত কাজ করতে পারতো না, এত কাঠ কাটতে পারতো না, তুই তো বেটা ফাড়াই দিছস। এটা বলছে যে বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ আ ম্যান, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ যে কাজ করতে পারে সেটা তুই করে দেখাইছে মনু, ঠিক আছে? এবার বলছে দিস ইজ স্প্লেন্ডিড ফাইন, স্প্লেন্ডিড দারুন, দারুন আমরা বলি না ফ্যান্টাস্টিক, স্প্লেন্ডিড দারুন, অ্যামেজিং, অ্যামেজিং, স্প্লেন্ডিড, ফ্যান্টাস্টিক। মানে এখানে বলা হচ্ছে স্প্লেন্ডিড পাইল মানে কি স্তূপ, স্তূপ মানে যখন সে কাঠগুলো কেটে একসাথে স্তূপ করে রাখছে তখন দেখে বলছে হ্যাঁ দারুণ একটা স্তূপ দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন বলছে এতটুকু আমি তোমাদেরকে একটু সামারি করে দেই, কি বললো, খুব ইজি, আই কঠিন লাগতেছে। বলছে যে সে কাট কাটা শুরু করেছিল, দা ব্লোজ মানে কাট কাটে যে আঘাতগুলো, এই আঘাতগুলো এত তাল সুরেলা, ছন্দে ছন্দে ধুলি আনন্দে, এরকম আছে না যে এরকম রিদমিক তালে আছে এন্ড স্টেডি একটানা। এন্ড শর্টলি যখন আমি কম সময়ের মধ্যে আমি আমার কাজে ঢুকে গেলাম এবং 1 থেকে 1.5 ঘন্টা পরে যাওয়ার পরে এই বয়টা তখন কেবিনে আসলো, আসার পড়লো আমার আজকে যেতে হবে ম্যাডাম, স্যার আমার আজকে যেতে হবে, আমাকে কি করেন আজকে যাইতে দেন। তখন যাইতে দেওয়ার আগে বলে যে ঠিক আছে তুমি যতটুকু কাজ করছো আজকে তোমার টাকা দিয়ে দিব। আচ্ছা টাকা দিত দেওয়ার আগে একটু দেখি তো কেবিনের পিছনে গিয়ে, কেবিনের পিছনে যায় দেখে আল্লাহ রে আল্লাহ, ও বেটা তুমি করছো কি, তুমি তো পুরো প্রাপ্তবয়স্ক পোলাদের মতো বেটাদের মতো তুমি কি করেছো, কাঠগুলো কাটছো। সে এতগুলো সুন্দর দেখে দারুণ লাগতেছিল এবং স্প্লেন্ডিড ফাইল মানে দারুণ একটা স্তূপ তৈরি হয়েছিল, ঠিক আছে? ওকে, সো সো খেয়াল করেছো ভাইয়া, এতটুকু বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে সামারি করে দিলাম, এবার আসো লাস্ট। আই লুকড অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম, লুকড অ্যাট তাকানো, কারোর দিকে তাকানো, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ফর দ্য ফার্স্ট টাইম। দেখো এতক্ষণ তাকায় নাই, কি ভন্ডের ভন্ড, কি ভন্ডের ভন্ড, যে এই পোলায় আইসা দেখা করলো, কাট কাটলো, আবার টেহা নিতে আইলো, মানে টেহানা বিদায় নিতে আসলো, এই পোলার দিকে তাকায় নাই, এখন তাকাইলাম, কি তাকাইলাম, তাকায় দেখলাম হিজ হেয়ার, তার চুলগুলো ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শকস। তার চুলগুলো দেখবা যে ওই ভুট্টা, ভুট্টার উপরে ফুলগুলো দেখছো, ভুট্টা তোমরা ভুট্টা দেখছো খেতে, ভুট্টার উপরে যে মানে ফুলগুলো ভুট্টার ফুলের মতো দেখবা চুলগুলো এরকম। The his hair was the color of the corn stalks, ভুট্টার গাধির মতো। and his eyes, তার চোখগুলো ভেরি ডিরেক্ট, ঠিক আছে, একবারে কোপ দেওয়ার মতো, ঠিক আছে, ভেরি ডিরেক্ট, ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, তার মানে হচ্ছে পর্বতেরা পর্বতসম আকাশের মতো। when rain is pending, খেয়াল করে দেখো যখন বৃষ্টি আসবে আসবে, এই যে আমার শরীরে কাটা দিয়ে ফেলছে, দেখবা গ্রামে যখন ছোটবেলায় ছিলাম আমি, তোমরা এখন দেখবা শহরে এই বিল্ডিং টিল্ডিং এ থাকতে আসলে দেখা যায় না, বৃষ্টি আসার আগে দেখবা কালো ধূসর হয়ে আকাশটা মানে পুরো অন্ধকার করে ফেলছে, মানে দিন পুরোটা দিন কিন্তু রাতের মতো লাগতেছে, ঠিক আছে? এরকম বিষয়গুলো একটু দেখো কি বলা আছে, যে ভেরি ডিরেক্ট ওয়ার লাইক মাউন্টেন স্কেপ ওয়েন রেইন ইজ পেন্ডিং, দেখবা যখন পেন্ডিং মানে কি আসতেছে আসতেছে, এমন আসিতেছে আসিতেছে, বললাম না, ঠিক আছে, আসিতেছে গ্রে ধূসর, উইথ আ শ্যাডোইং অফ দ্যাট
মিরাকুলাস, ব্লু, মিরাকুলাস। ওকে, খেয়াল করে দেখো, ও একজন বলছে নুডলস এর মতো, এ বেটা। সবাই একটু খেয়াল করে দেখো কি বলেছে। ওকে, তোমরা তো ইয়ে করতে পারতেছো, রিলেট করতে পারতেছো, তাই না? রিলেট করার কথা, কারণ হচ্ছে যারা গ্রামে কিন্তু এটা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, মিরাকুলাস মানে অদ্ভুত, মানে অদ্ভুত রকমের ব্লু, নীল। আই গেভ হিম আ কোয়ার্টার। কোয়ার্টার মানে কি বুঝো? কোয়ার্টার, কোয়ার্টার মানে কি 4/1 ধরো 1 টাকার 4/1 কত? 25। ওইখানে সেন্টস হিসেবে ইউজ করা হয় কোয়ার্টার। হাফ মানে কি? অর্ধেক, 0.50। আর 1 মানে কি? 1 সেন্টস, মানে যেটাকে আমরা, তার মানে 0.25 সেন্টস। কোয়ার্টার বলতে এখানে 0.25 সেন্টস বলা হয়েছে, ঠিক আছে? এরপর বলছো ইউ মে কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারো। কখন? আফটারনুন, আগামীকাল বিকালে তুমি আসতে পারো। আই সেড, আমি বললাম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ধন্যবাদ তোমাকে, অনেক বেশি ধন্যবাদ। হি লুকড এট মি, সে আমার দিকে তাকালো। অ্যান্ড এট দ্য কয়েন, এবং কয়েনের দিকে তাকাইলো। এটা আমাদের 25 পয়সা, তোমরা তো পাও নাই, আমরা ছোটবেলায় পেয়েছিলাম 25 পয়সা। 25 পয়সার কিন্তু ইয়ে ছিল, মুদ্রা ছিল, কয়েন ছিল। এরকম বলেছে যে, বলা হয়েছে হি লুকড এট মি, সে আমার দিকে তাকালো। অ্যান্ড এট দ্য কয়েন, এবং কয়েনের দিকে তাকালো, মুদ্রার দিকে তাকালো। অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং সিমড মানে কিছু মনে করা, অনুমান মানে কিছু কিছু, সিম মানে মনে করেছিলাম, যে টু ওয়ান্ট বলতে চাওয়া, টু স্পিক সে কথা বলতে চেয়েছিল, বাট কুড নট অ্যান্ড টার্নড অ্যাওয়ে, এবং সে চলে গেল। দেখো ব্যাপারটা এরকম বুঝাইছে, খেয়াল করে দেখো। এখানে যে বিষয়টা আমরা দেখলাম সেটা বলা হয়েছে যে আমি তার দিকে এখন তাকাই নাই, এখন তাকাইলাম তার চুলগুলো, ঠিক আছে, কর্নশক্সের মতো, তার চোখগুলো খুব ডিরেক্ট ছিল, ঠিক আছে, বড্ডা বড্ডা। হ্যাঁ, তারপর হচ্ছে আকাশের মেঘ যখন মানে বৃষ্টি হওয়ার আগে, বৃষ্টি আসিতেছে এরকম যে ধূসর একটা ইয়ে, এখন তো মনে হয় আছে কিনা, বাইরে বৃষ্টি দেখা, ও মেঘ দেখা যাচ্ছে না, যাই হোক আমার এখান থেকে দেখা যাচ্ছে না। সো এরকম তাকে বর্ণনা দিল, এবং তাকে আমি 25 মানে 0.25 যেটাকে আমরা বলি সেন্টস, কোয়ার্টার বুঝিয়েছে, এবং বলছে বেটা তুমি আগামীকাল আসতে পারো। এবং তাকে আমি থ্যাংক ইউ দিলাম। এই বেটা মনে হয় যে কিছু কিছু বলবে, অনুমান করছিলাম কিছু বলবো, কিছু বলতে চেয়েছিল কিন্তু কিছু বলে নাই। দেখবো অনেকে কিছু বলতে মনে হয় যে কিছু বলবে, কিন্তু আসলে না বলে চলে গিয়েছিল। সো এখানে আমাদের এতটুকু থেকে তোমাদের প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে। সো এইখান থেকে আমরা খেয়াল করব, আনসার করার চেষ্টা করব। সবাই প্র্যাকটিস করো। সবাই অ্যান্সার করো দেখি, যারা এতক্ষণ মনোযোগ দিয়েছো, খুবই ইজি। ওকে, থ্যাংক ইউ, তোমরা অ্যান্সার দিয়েছো যে আইসোলেশন মানে হলো আলাদা, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা। সো এখানে ইনক্লুশন হবে না, ফেলোশিপ হবে না, অ্যাসোসিয়েশন হবে না, সেপারেশন। আমাদের অ্যান্সার কি হবে? সেপারেশন। পরে দেখো, দ্য ফ্রেজ ইনজিস্ট অন অর্থ কি? জোর করা। ওই যে দেখবা যে ছোটকালে আমরা বাবা মাকে বলতাম আমাকে এটা কিনে দিতে হবে, না কিনে দিলে একবারে হামাগুড়ি দিতাম আমরা, ঠিক আছে, মাটির ভিতরে হামাগুড়ি দেওয়া, কান্নাকাটি করতাম। ইনসিস্ট অন, এটা ক্ষেত্রে ছোটবেলায় আমরা রিলেট করতে পারি বেশি। দ্য ফ্রেজ ইনসিস্ট অন, হোয়াট ইজ মিন বাই ইনসিস্ট অন? ইনসিস্টমেন্ট মানে হচ্ছে কোনো কিছু খুব জোর করা, ফোর্সফুলি ডিমান্ড, খুব ভালোভাবে মানে খুব বেশি করে চাওয়া, জোর করে চাওয়া, ঠিক আছে। এরপরে দেখো কি বলা আছে, দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড, আমি তোমাদেরকে বলছিলাম স্প্লেন্ডিড, দারুন দারুন। ওকে, স্প্লেন্ডিড মানে হচ্ছে কি? দারুন। মডেস্ট হবে না, অর্ডিনারি হবে না, কিংলি হবে না, ইমপ্রেসিভ বলি না, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও, ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে কি? দারুন। I gave him a quarter. What is mean by quarter? Quarter মানে কি $1? না, $1 না,
$1 4 ভাগে 1 ভাগ বুঝিয়েছে। তাহলে বলো ভাইয়া কোনটা হবে? ইয়েস, তার মানে কোয়ার্টার মানে হচ্ছে কি 25 সেন্ট। ওকে, আসো নেক্সট। দ্য ওয়ার্ড মিরাকুলাস, অদ্ভুত, বলো অ্যান্সার করো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং অ্যান্সার করেছো, অ্যামেজিং, আশ্চর্যজনক বা অদ্ভুত। দ্য রাইটার ক্র্যাব ফর, আস্ক ফর বা ক্র্যাব ফর চাওয়া, কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন বলো? ডিস্ট্রাকশন চেয়েছেন? নো, তিনি চেয়েছিলেন খুবই 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 মানে, অনেকে বলবে তিনি কোয়াইট, অনেকে বলবে ভাইয়া তিনি তো কোয়াইট চেয়েছিলেন। ভাইয়া যদি কোয়াইট দাও, আবার সেক্লুয়েশন, সেক্লুয়েশন মানে হচ্ছে খুবই শান্ত সৃষ্ট, শান্ত শিষ্ট, নিস্তব্ধ, নিস্তব্ধ, সবগুলোর একসাথে ঘটলে হয় সেক্লুয়েশন। যদি থাকতো এখানে কোয়াইট অ্যান্ড আইসোলেশন, কোয়াইট অ্যান্ড আইসোলেশন থাকতো, তখন তুমি অ্যান্সারটা করতে পারতা। যেহেতু সবকিছুর ভিতরে এই আছে সেক্লুয়েশন, এই জন্য অ্যান্সারটা এ হবে। এটা অনেকে ভুল করছে, আই নো, এটা একটু বুঝার বিষয়, ঠিক আছে? ট্রাভেলসাম, বলো ট্রাভেলসাম অর্থ কি? ঝামেলাপূর্ণ। তাইলে 25 সেন্টস হয়, 25 সেন্টস $0.25, $0.25 মানে হচ্ছে 25 সেন্ট। ওকে, সো এখানে আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাভেলসাম মানে হচ্ছে প্রবলেমেটিক। আর দ্বিতীয় হচ্ছে দ্য রাইটার রিকোয়েস্টেড ফর এ বয়, ফর কিসের জন্য? ক্রপিং না, চপ না। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে অ্যান্সার কি হবে? ফর চপিং। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, বলা আছে দ্য ওয়ার্ড হোমসিক, এই যে তোমাদেরকে বলছিলাম হোমসিক আছো তোমরা অনেকে, তাই না? হোমসিক, হোমবাউন্ড, স্পেকট্যান্ট, কন্টেন্ট অ্যান্ড দেন নস্টালজিক। সো হোমসিক বলতে আমরা বুঝি নস্টালজিক, যে কিনা খালি মানে ঘরের কথা ভাবে, আমরা বলি না নস্টালজিক হয়ে গেছি। আবার দেখো দ্য কেবিন ওয়াজ ইন পসেশন অফ দ্য অরফানেজ, তার মানে এইখানে অনেকে বলে ভাইয়া বিলং কেন হইল না? বিলং মনে রাখবা, বিলং এর সাথে টু হয়, যদি টু থাকতো তখন তুমি আনসার বিলং দিতে পারতা। যেহেতু এখানে অফ আছে, আমরা জানি এইখানে ইন প্লাস এরপরে নাউন এরপরে অফ, ইন পসেসন অফ, তার মানে পসেসন এটাও মানে হচ্ছে মালিকানা থাকা, বিলং হচ্ছে মালিকানা থাকা। বিলং এর সাথে অফ হয় না, বিলং এর সাথে টু হয়, এই জন্য তোমরা বিলং না দিয়ে আনসারটা দিবা কি? পসেশন। সরি সরি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসো কি ধরনের প্রশ্ন আসতে পারে। হাউ ডিড দ্য রাইটার ডেসক্রাইব দ্য বয় ওয়েন শি লুকড অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম? দেখো খুব ইজিলি খেয়াল করো যে আনসারিং কোয়েশ্চেন কিভাবে আনসার করবা। প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম, তুমি আগে দেখবা যে এই যে এইখান থেকে লুকড অ্যাট হিম কোথায় আছে, তুমি জাস্ট দেখবা এই প্যাসেজ থেকে লুকড অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম এই কথাটা কোথায় আছে। এটা দেখে তোমরা অনেকে যারা আনসারিং কোয়েশ্চেন পারো না, ভাই খুবই ইজি আনসারিং কোয়েশ্চেন, খুবই ইজি। জাস্ট প্রশ্ন দেখবা তোমার প্যাসেজের কোথায় মিল আছে, প্রশ্ন দেখবা আর প্যাসেজের কোথায় মিল আছে। দেখো প্যাসেজের যদি কোথায় আমি যদি দেখাই তোমাদেরকে, আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন দেখো এই যে আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, এবং তখন বর্ণনা করে দিল যে হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কনশক্স অ্যান্ড হিজ আইজ ওয়াজ ভেরি ডিরেক্ট। তাহলে খেয়াল করে দেখো এইখান থেকে তুমি আনসারটা পেয়ে যাচ্ছ। তো আনসারিং কোয়েশ্চেন কেউ বাদ দিবে না ভাইয়া,
কেউ বাদ দিবা না, আনসার করে আসবা, কারণ এখান থেকে ফুল মার্কস পাওয়া একেবারে ইজি, এখান থেকে ফুল মার্কস পাওয়া একেবারে ইজি। বুঝছো ভাইয়া? সেই লেভেলের আনসার করে আসবে সেই। সো এখানে লিখতে পারো দ্য বয়েজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স, হিজ আইজ ওয়ার ভেরি ডিরেক্ট, দে ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই। মানে জাস্ট তুমি প্যাসেজ থেকে দেখে দেখে লিখলা, এইখান থেকে 15 তে 15, ঠিক আছে? ওকে, এবার আসো, হোয়াই ডিড দ্য রাইটার সার্চ ফর আইসোলেশন? সে কেন আইসোলেশন চেয়েছিল? তার মানে তুমি দেখো ওই যে প্যাসেজের শুরুতে আমরা দেখতে পেয়েছি যে আইসোলেশন শেষে শি ওয়ান্টেড টু ফিনিশ সাম ট্রাভেলসাম রাইটিং। বলো কঠিন লাগতেছে? বলো, তোমরা কেউ বাদ দিবে না, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পারবা, জাস্ট প্যাসেজটা খেয়াল করলে তুমি উত্তর পেয়ে যাবা। আবার দেখো আমি যদি 3 নাম্বার কোশ্চেনে যাই, যে হোয়াই ডিড দ্য রাইটার টেক এ কেবিন, ওই যে ওয়ার, কোথায় কেবিন নিয়েছিল? হোয়ার, তোমাদেরকে শুরুতেই পড়াইছিলাম। আবার দেখো হোয়াট ডিড শি ডু ওয়েন শি টুক দ্য কেবিন, তার মানে খেয়াল করে দেখো সে ওই যে অরফানেজ নিয়েছিল এবং তিনি কি চেয়েছিল? সে হচ্ছে একটা চেয়েছিল যে হোয়াট ডিড শি ডু ওয়েন শি টুক দ্য কেবিন, যখন সে কেবিনটা নিয়েছিল কি চেয়েছিল? যে একটা বালক পাঠায়েন আমার কাছে, বা একজন মানুষ পাঠায়েন যে কিনা কাঠ কেটে দিবে। ওকে, এরপরে দেখো যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি, রাইট ডাউন অ্যাবাউট দ্য বয় অ্যাজ ডেসক্রাইব বাই দ্য রাইটার এট হার ফার্স্ট মিটিং উইথ হিম। ওই যে তার ফার্স্ট মিটিং এ কি ছিল? যে আন্ডার সাইজ মনে হয়েছে, সে হচ্ছে ওভারঅল একটা ছেঁড়া ইয়া পড়ছে, টন শার্ট মানে ছেঁড়া শার্ট পরছে, এবং সে হচ্ছে কি ছিল? খালি পেয়ে ছিল। তার মানে এইখান থেকে ভাই পুরো নাম্বার তুমি পাবা যদি তুমি প্যাসেজটা ধরতে পারো কোন জায়গা থেকে প্রশ্ন করছে। ওকে, এবার আসো, দ্য রাইটার স্টার্টলড ওয়ান লেট আফটারনুন হোয়াই, যে একদিন বিকেলে, কোন এক বিকেলে সে কেন আশ্চর্য হয়েছিল? এটা তো আমরা সবাই জানি, কেন আশ্চর্য হয়েছিল? ওকে, সো কি বলতো, দ্য রাইটার স্টার্টলড ওয়ান লেট আফটারনুন, ইট ওয়াজ বিকজ আ বয় স্টুড এট দ্য ডোর অ্যান্ড হার পয়েন্টার ডগ হার কম্পানিয়ন এট সাইড, কিন্তু সে কি করে নাই? সে কোনো ঘেঘু করে নাই। ইট হ্যাড নট বার্ক টু ওয়ার্ন ইন স্পাইট সিইং আ স্ট্রেঞ্জার। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো, তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে। ইনফরমেশন ট্রান্সফার খুবই ইজি। দ্য রাইটার টুক এ কেবিন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং ইন দ্য, কোথায়? ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন অথবা ইন দ্য অরফানেজ ইন অটাম। কখন? অটামে। দেখো দেখো পারতেছো কিনা? ভাই এক প্যাসেজ থেকে কপি করে দিলে, আরে ভাই তুমি তো পুরোটা কপি, তুমি তো একটা অক্ষর বা দুইটা অক্ষর তো চেঞ্জ করতে পারবা, তাই না? একটা অক্ষর দুটো অক্ষর চেঞ্জ করলেই তো তোমার পুরো কপি হলো না। তুমি 3-4টা অক্ষর চেঞ্জ করে বাকিটা পুরো কপি করো, কোনো সমস্যা নেই, বাট অ্যান্সার দিকে আসবা। ঠিক আছে, সো এখানে দেখো প্রত্যেকটা ক্যারোলিনা মাউন্টেন, দা অটাম, এগুলা মোটামুটি জাস্ট শূন্যস্থানে বসায় দিবা, প্যাসেজ থেকে দেখে দেখে বসায় দিবা। মনে রাখবা, কেউ যদি প্যাসেজে নাম্বার কম পাও, ইংলিশ ফার্স্ট পেপারে তুমি ভালো নাম্বার তুলতে পারবা না, কারণ এই প্যাসেজ থেকে 35 মার্কের মধ্যে 30 পাওয়া সম্ভব। বুঝছো? ওকে, সো এটা কম আসে, বাট তোমাদের আসে হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা বেশি আসে। দেখো ফ্লো চার্টটা কি আসছে, যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য রাইটার। যে রাইটারের কাজগুলো নিয়ে তুমি হচ্ছে ফ্লো চার্ট করবে। একটা দেওয়া আছে, ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন ইন দ্য অটাম, যে এই রাইটার যে ছিল সে হচ্ছে মাউন্টেন, ক্যারোলিনা মাউন্টেনে ছিল এবং সেটা অটামে ছিল, শরতে ছিল। ঠিক আছে, একটা দেওয়া আছে। সো আমি তোমাদেরকে বলছি যে বাকিগুলো তুমি ইজিলি বসায় দিতে পারবা, জাস্ট বসিয়ে দাও না। দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য রাইটার, একটা হচ্ছে ভাইয়া দিলা ওয়ান্টেড কোয়েট আইসোলেশন, সে হচ্ছে শান্ত আইসোলেশন চেয়েছিল। ওয়ান্টেড টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু ঝামেলাপূর্ণ লেখা চাচ্ছিল। তারপরে খেয়াল করে দেখো, এই আজমত খা, কি খবর? অনেকদিন পরে তোমার ক্লাসে দেখলাম, কি ভালো লাগতেছে? এখন আস্তে আস্তে রিভিশন হচ্ছে, ভালো প্রস্তুতি হচ্ছে? বলো ইনশাল্লাহ। ভাইয়া জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে তোমরা এই ফাইনাল রিভিশন করো আর পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস করবা, দেখবা যে তুমি এমনি ভালো পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার দেখো, took a cabin that belonged to the orphanage, তারপরে asked for a boy man to come and chop wood for the fireplace।
জাস্ট তুমি ওইখান থেকে অ্যাক্টিভিটিস তো অনেকগুলো, তার তো অনেকগুলো অ্যাক্টিভিটিস, সে ছেলেটাকে নিয়ে আরো কয়েকটা অ্যাক্টিভিটিস লিখতে পারবা, যে ছেলেটাকে দেখে খুব আশ্চর্য হয়ে গিয়েছিল, ছেলেটাকে হচ্ছে বিশ্বাস করতে পারছিল না যে কাজ করতে পারবে কিনা। ওকে ভাই, এমসিকিউতে একটু সমস্যা, এমসিকিউতে কোন ইংলিশ এমসিকিউতে আবার কি। ওকে, জাস্ট অর্থ কয়েকটা জায়গায় মানে ওয়ার্ড গুলো না পারলে একটু কঠিন হবে, আর বাকি সব ঠিক আছে। ওকে, তারপর খেয়াল করে দেখো তোমাদের সামারি আসে। সো সামারিটা আমি অলরেডি প্রত্যেকটা প্যারা পড়াই থেকে তোমাদের সামারি করে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে একটু বলি। দেখো কি বলা আছে, যে দ্য রাইটার ওয়ান্টেড টু ফিনিশ সাম ট্রাভেলসাম রাইটিংস, যে সে চাইছিল ঝামেলাপূর্ণ লিখে লিখতে, এবং সে কেবিন নিচ্ছিল কোথায়, একটা অরফেনাইজে, যেটা কারাক্যালিনা মাউন্টেনের উপরে অবস্থিত। ঠিক আছে, বা ফ্লো চার্টটাকে নিচে নিচে লিখবো, ফ্লো চার্টটা তুমি নিচে নিচে এভাবে লিখতে পারো, আবার তুমি আমি এই যে যেভাবে দেখাইলাম এভাবেও লিখতে পারো। দেখো ফ্লো চার্ট চাইলে তুমি এভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে একটার পর একটা এভাবে নিচে নিচে লিখতে পারো। সো আমার এখানে এভাবে দেখাইলে সুবিধা, এই জন্য এভাবে দিছি। ঠিক আছে, সো দেখো সে হচ্ছে একটা লোক চেয়েছিল, দ্য বয় আসলো, দ্য বয় হু কেম টু ডু দ্য জব ওয়াজ অ্যাবাউট 12, ভেরি স্মল অ্যান্ড হ্যাড এ পুয়ার ওয়ার্ডপিট, উইথ মাস রিলাক্টেন্স দ্য রাইটার টোল্ড হিম টু প্রসিড। খুব অনিচ্ছা ছিল, দূর বেটা তুই দেখি তো কি করতে পারস। তারপর দ্য বয় ডিলাইটেড দ্য রাইটার বাই হিজ স্প্লেন্ডিড পারফরমেন্স, তার দারুণ কাজ দিয়ে সে হচ্ছে কি করেছে, হ্যাঁ সে এই পারফরমেন্সটা করেছে, তার দিকে তাকালো এবং তাকে হচ্ছে 25 সেন্টস দিয়ে বিদায় দিল এবং থ্যাংক দিল। এইটুকু হচ্ছে এই প্যারার বা এই প্যাসেজের সামারি। সো তোমরা যে কাজটা করবা, এই প্যাসেজটা অনেকেই আসলে মানে চিন্তা করছো যে এটা কেমন লাগবে পড়তে, বাট আমি একবারে রিলেট করে আস্তে আস্তে পড়িয়েছি, খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই জায়গায় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের এই রিভিশনে ইনশাল্লাহ যারা রিভিশনগুলো দিচ্ছ, যারা আমার ক্লাসগুলো করছো, আশা করি অনেক বেশি আমার কথা তোমাদের পরীক্ষা মনে পড়বে ইনশাল্লাহ। এখন অনেকে দুষ্টামি করতেছো না, অনেকে দুষ্টামি করতেছো, কমেন্টে উল্টাপাল্টা নিজেদের মধ্যে নিজেরা ঝগড়াঝাটি করতেছো, কমেন্টে রিপ্লাই দিচ্ছ, কিন্তু তুমি এখন বুঝবা না, যখন দেখবে যে পরীক্ষার হলে কমন পড়ার পরও তুমি ভালো করতে পারছো না, তখন নিজের কাছে খারাপ লাগবে। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ, সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি তোমরা ক্লিয়ার। রাত 10টায় আবার আসবে ইনশাল্লাহ। তোমরা আমাদের ফাইনাল রিভিশনে প্রত্যেকটা টপিকই পাবা। ঈদের আগে আমি আরো কয়েকটা প্যাসেজ পড়িয়ে তোমাদের সাথে বিদায় নিব, আবার ঈদের পর থেকে ক্লাস নিব। অলরেডি 14 নাম্বার ক্লাস চলতেছে, সো ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া প্রি অ্যাডমিশন নিয়ে কিছু বলেন। আচ্ছা, প্রি অ্যাডমিশন যারা আইসিইউ ব্যাচ, আমাদের যেই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং গুচ্ছের যেই প্রস্তুতি, এই প্রস্তুতির ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা হচ্ছে জাস্ট নক দিবা, ইনশাল্লাহ এখন ডিসকাউন্ট চলতেছে, তোমরা অ্যাড হয়ে যেতে পারবা। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে রাত ইনশাল্লাহ।